আজকে আমাদের পড়ার মধ্যে অবশ্যই আমরা থাম্বনেল দেখে বুঝিয়ে গেছি যে না আজকে কি সম্পর্কে আলোচনা করা হবে। তো যেহেতু আজকে আমাদের যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হচ্ছে সেটি হচ্ছে বায়ুমণ্ডল। বায়ুমণ্ডলের প্রথম পার্টে আপনারা হয়তো দেখে নিয়েছেন, যারা যারা দেখেন নাই আপনারা কাইন্ডলি ডিসক্রিপশন বক্স থেকে প্রথম ভিডিওটিকে দেখে তারপর এই ভিডিওটিকে দেখতে আসবেন। আপনারা যদি তখন এই ভিডিওটিকে দেখেন কিনা তখন আপনারা অনেক কিছু অজানা তথ্যকে জেনে এই ভিডিওটি যখন দেখবেন তখন অনেক কিছু বেটার ফিল করবেন এবং অনেক কিছু বুঝতে পারবেন এবং সিমিলারিটি আপনার চলে আসবে যে না কীরকম ভাবে পড়তে হবে। তো চলো ভিডিওটিকে দেরি না করে আমরা বায়ুমণ্ডলের সেকেন্ড পার্টটি নিয়ে আলোচনা করি। হয়তো আপনাদের বায়ুমণ্ডলের প্রথম পার্টটি যদি না বুঝেন অসুবিধা হবে, সুতরাং আমি বারবার বলে দিচ্ছি আপনারা প্রথম পার্টটি গিয়ে ডিসক্রিপশন বক্স থেকে লিঙ্ক দেওয়া আছে, ওখান থেকে দেখে নিয়ে তারপরে এই ভিডিওতে আসবেন। এই ভিডিওতে আসার পর আপনারা খুব সুন্দরভাবে বুঝতে পারবেন। আমরা আগের দিনকে বুঝে নিয়েছিলাম যে কোনো স্তরের সম্পর্কে, যেরকম প্রথম স্তরটি কি ছিল ট্রোপোস্ফিয়ার, ওর পরের স্তরটার নাম কি স্ট্রাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, তারপরে থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ার, এদের সম্পর্কে আলোচনা করা হয়ে গেছিল। এদেরকে অতটুকুনি না করে আমরা খুব সুন্দরভাবে একটি গ্রাফের মাধ্যমে অঙ্কন করার চেষ্টা করেছি। আমি গ্রাফের দিকে যদি একটু ভালো রকম তাকান তাহলে আমি কি দেখানোর চেষ্টা করেছি, আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে গ্রাফের যেটা অনুভূমিক বরাবর হয়ে আছে এই দিক বরাবরটা আমি বোঝানোর চেষ্টা করেছি উষ্ণতাকে, আর উচ্চতা বরাবরটা মানে উপরের জিনিসটাকে বোঝানোর চেষ্টা করছি স্তরগুলো অবশ্যই নির্দিষ্ট উচ্চতায় আছে, এর মানে পরোক্ষভাবে কাকেই বোঝাচ্ছে, উচ্চতাগুলোকে বোঝাচ্ছে। তাহলে আপনারা অবশ্যই একটা কথা মনে রাখবেন যে না গ্রাফ যদিও আমরা অঙ্কের পার্টে গিয়ে করব, তো গ্রাফ যখন আমরা করব কিনা গ্রাফ কিন্তু অনেক কিছু না বলি অনেক কিছুকে বলে দেয়। এই তো পৃথিবীতে দুই রকম জিনিস সব থেকে খুব অ্যাট্রাকটিভ হয়ে থাকে, যেটা হচ্ছে কি একটা গ্রাফ, আর একটা হচ্ছে কোনো ব্যক্তির চোখ দেখে অনেক কিছু বলে দেওয়া। এই দুটি জিনিস যদি আপনি বুঝতে পারেন আপনি নিজেকে মনে করবেন যে না আপনি অনেক কিছু শিখে গেছেন। তো চলো আমরা গ্রাফের মাধ্যমে পুরো বায়ুমণ্ডলের চ্যাপ্টারটিকে মানে বায়ুমণ্ডলের বিষয়টিকে এখানে আলোচনা করে দিই। দেখেন আমরা কি শিখেছিলাম প্রথম স্তরে যে পৃথিবীর ভূপৃষ্ঠের চারদিকে যে প্রথম স্তরটা আছে 18 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত, স্তরটার নাম ট্রোপোস্ফিয়ার। নেক্সট স্তরটা কত কিলোমিটার পর্যন্ত ছিল? 50 কিলোমিটার। তারপর স্তরটা 80 কিলোমিটার, তারপর স্তরটা থার্মোস্ফিয়ার 125, তারপর স্তরটা 750 কিলোমিটার, তারপরটা 1000 কিলোমিটার পর্যন্ত বিস্তৃত। তাহলে যেহেতু আমাদের প্রথম ভিডিওতে এইসব জিনিসগুলো জানা হয়ে গেছে, আমরা এই ভিডিওতে এর গ্রাফ সম্পর্কে আলোচনাটা করে দিই। দেখবেন গ্রাফটাতে কি সুন্দরভাবে আলোচনা করা যায়। আমরা হয়তো প্রথম ভিডিওতে জেনেছিলাম যে না যত প্রথম স্তর থেকে অর্থাৎ ট্রোপোস্ফিয়ার থেকে অর্থাৎ ভূপৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে করে উপরে যাব প্রতি 1 কিলোমিটার উচ্চতাতে গেলে উষ্ণতা 6.4 ডিগ্রি কমে যায়, সেই জন্য ট্রোপোস্ফিয়ারকে উষ্ণতার ক্রমহ্রাসমান স্তর বলা হতো। তাহলে ট্রোপোস্ফিয়ারে যত আস্তে আস্তে করে উপরে যাব উষ্ণতা কি হবে? কমবে। সেই জন্য দেখেন আমি গ্রাফের ক্ষেত্রে কিন্তু এইদিকে দেখেন তো এই দিক থেকে যখন এদিকে যাচ্ছে মানে উষ্ণতা কমছে, আর যখন উপরের দিকে নিয়ে যাচ্ছি এই লাইনটাকে উপরের দিকে নিয়ে যাচ্ছি এর মানে উচ্চতা বাড়ছে। তাহলে বোঝার চেষ্টা করেছি এটাই যে উচ্চতা বাড়ার সঙ্গে সঙ্গে উষ্ণতাটা কমছে, তাহলে যত উচ্চতা বাড়বে উষ্ণতাটা কমবে। অর্থাৎ আমরা যখন স্ট্র্যাটোস্ফিয়ারের দিকে চলে যাব তো স্ট্র্যাটোস্ফিয়ার আর ট্রোপোস্ফিয়ার যেখানে মিলবে যেখানে যে এই মিলনটাকে আমরা বলে থাকি ট্রোপোপজ। অর্থাৎ ট্রোপোস্ফিয়ার যেখানে শেষ স্ট্র্যাটোস্ফিয়ার যেখানে চালু ওটাকে কি বলবো? ট্রোপোপজ। সেম ভাবে স্ট্র্যাটোস্ফিয়ার যেখান থেকে শেষ আর মেসোস্ফিয়ার যেখানে চালু সেটাকে আমরা বলবো কি? স্ট্র্যাটোপজ। সেই মেসোস্ফিয়ার যেখানে শেষ থার্মোস্ফিয়ার যেখানে চালু সেটাকে বলবো কি বলবো? মেসোপজ। থার্মোস্ফিয়ার যেখানে শেষ এক্সোস্ফিয়ার যেখানে চালু ওটাকে বলবো থার্মোপজ। আমরা হয়তো বুঝিয়ে নিতে পারলাম এক্সোস্ফিয়ার আর ম্যাগনেটোস্ফিয়ারটা অবশ্যই আপনারা বুঝতেই পারছেন যে না ওটা কি হবে? এক্সোপোজ। ক্লিয়ার? তো পোজ কথার অর্থ কি বুঝায়? পোজ কথার অর্থ বুঝায় পথকে। কাকে বুঝায়? পথকে। তাহলে যখন ট্রোপোস্ফিয়ার থেকে স্ট্র্যাটোস্ফিয়ারে যাব স্ট্র্যাটোস্ফিয়ারে গেলে উষ্ণতা কি হবে? আস্তে আস্তে করে কমতে থাকবে। উষ্ণতা কমতে থাকার পর দেখবো আমরা গিয়ে স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা সমান চলে আসে, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে আরেকটি ভাষায় সমতাপ মণ্ডল বলা হয়। আপনারা গ্রাফ দেখে বুঝিয়ে নিতে পারছেন যে না এই অঞ্চলটাতে উষ্ণতা সমান হয়ে থাকে, সেই জন্য স্ট্র্যাটোস্ফিয়ারকে কি বলা হয়ে থাকে? সমতাপ মণ্ডল বলা হয়ে থাকে। এবারে স্ট্র্যাটোস্ফিয়ারের উপর যদি আরো যাই তখন আবার উষ্ণতা কমতে থাকে। দেখতে পাচ্ছেন তাহলে যত আমরা আস্তে আস্তে করে উঁচুতে যাচ্ছি উষ্ণতা কমছে, আর স্ট্র্যাটোস্ফিয়ারে উষ্ণতা সমান থাকছে, আর মেসোস্ফিয়ারে যখন গেলাম তখন দেখছি উষ্ণতা কমে যাচ্ছে। মেসোস্ফিয়ারের উষ্ণতা -80 ডিগ্রি সেলসিয়াসে প্রায় চলে যায়। তাহলে বুঝতেই পারছেন গ্রাফ দেখে যে না যেহেতু এদিকে চলে গেছে মানে উষ্ণতা মাইনাসের দিকে চলে আসছে।
এবারে যখন এর পরে যাব আমরা থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ার, ম্যাগনেটোস্ফিয়ারে, তখন আবার উষ্ণতা বাড়তে থাকে, সেজন্য দেখেন আমি গ্রাফটাতে কিন্তু এরকম দিয়ে দিয়েছি। এরকম দেওয়ার মানেটা কি বোঝাচ্ছে? এরকম দেওয়ার মানেটা এটাই বোঝাচ্ছে যে না, উষ্ণতা একবারে এখন বৃদ্ধি পেতে চালু হয়ে গেছে, অর্থাৎ থার্মোস্ফিয়ার, এক্সোস্ফিয়ারে প্রচন্ড উষ্ণতা বৃদ্ধি পেয়ে থাকে। তাহলে আমরা কি দেখলাম সম্পূর্ণ গ্রাফটি থেকে? যে না, ভূপৃষ্ঠ থেকে যত আস্তে আস্তে করে উপর দিকে যাচ্ছি ঠান্ডা, তো দেখেন তো এখান থেকে উপরে গেলে ঠান্ডা, এখানে ঠান্ডার পরিমাণ সমান সেই ঠান্ডা, মানে প্রচন্ড ঠান্ডা। আবার উপর দিক থেকে দেখলে দেখবেন যে না, উপর দিক থেকে খুব গরম, খুব গরম, গরম, আবার ঠান্ডা। তাহলে দেখছেন পৃথিবীর যে বায়ুমণ্ডলটা আছে, বায়ুমণ্ডলটা খুব সুন্দরভাবে একটা বিন্যস্ত অবস্থায় আছে। নিচ থেকে উপর দিকে গেলেও ঠান্ডা হচ্ছে, উপর থেকে নিচের দিকে আসলেও ঠান্ডা আসছে। এটার কারণটা কি? এটার কারণটা আমাদের সুবিধার্থের জন্যই। এখানেই কিনা এই মেসোস্ফিয়ারে কিনা যে কোনো জিনিস, উল্কাপিণ্ডগুলো যেগুলো হচ্ছে মহাশূন্যে ভাসমান পিণ্ডগুলো আছে, ওই পিণ্ডগুলো আসে কোথায় গিয়ে, কোথায় এসে ছায়ে পরিণত হয়ে যায়? মেসোস্ফিয়ারে এসে ছায়ে পরিণত হয়ে যায়। এবারে প্রশ্নটা হচ্ছে, আমরা যে এটার বিভক্ত করছিলাম যতগুলো স্তরগুলো, এগুলো কিন্তু উষ্ণতার তারতম্য অনুসারে বিভক্ত করছিলাম। আর আপনারা হয়তো জানেন, বা প্রথম ভিডিওটি যেহেতু দেখে চলে আসলেন, তাহলে আপনাদেরকে আমি বলছিলাম যে বায়ুমণ্ডলকে দুই ভাবে আমরা বিভক্ত করেছি, দুই অনুসারে বিভক্ত করেছি। একটি উষ্ণতার তারতম্য অনুসারে, দেখতেই পাচ্ছেন উষ্ণতার তারতম্য অনুসারে কিভাবে বিভক্ত করলাম। আরেকটি হচ্ছে কি, গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে, যে গ্যাসীয় উপাদান কোথায় কোন অনুপাতে আছে। তাহলে আমরা যখন দেখি, আমরা শিখে গেছি যে না, যতগুলো ভারী ভারী গ্যাস থাকে, সব গ্যাসগুলো ভূপৃষ্ঠের পাশাপাশি অঞ্চলে থাকে। ভূপৃষ্ঠের কোথায় থাকবে? পাশাপাশি অঞ্চলে থাকে। তাহলে অবশ্যই ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার, এই স্ফিয়ার যেহেতু ভূপৃষ্ঠের পাশাপাশি, সেজন্য এখানে ভারী ভারী গ্যাসগুলোকে পাওয়া যায়। আর এর পরের স্তরগুলোতে যদি যাই, এর পরের স্তরগুলোতে তুলনামূলক হালকা হালকা গ্যাসকে পাওয়া যায়। অর্থাৎ তাহলে আমরা শিখে গেলাম যে না, ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ারে এখানে গ্যাসীয় উপাদানের অনুপাতগুলো সমপ্রকৃতির হয়ে থাকবে, অর্থাৎ অনুপাতগুলো একই প্রকৃতির হয়ে থাকবে। সেই জন্য এই তিনটি স্তরকে একত্রে আমরা বলে থাকি সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। এটা কিন্তু গ্যাসীয় উপাদানের অনুসারে বিভক্ত করছি। তাহলে এই তিনটি মণ্ডলকে আমরা কি বলে থাকি? সমমণ্ডল বা হোমোস্ফিয়ার। কেন সমমণ্ডল বললাম আপনারা হয়তো বুঝে নিলেন, তাই কি না? যে সমমণ্ডল বলার কারণটাই হচ্ছে এটা, যে না, এখানে গ্যাসীয় উপাদানগুলোর অনুপাতটা একই আকারে থাকে। সমমণ্ডল বা এটা কি বললাম স্যার? যে হোমোস্ফিয়ার। সবসময় মনে রাখবেন, সমকথার অর্থ কি? সমকথার অর্থই একই, বা সমকথার অর্থই একই, বা ওটা কি বলা ইংলিশে? হোমো। কি বলা হয়? হোমো। আর হেটেরো মানে সবসময় মনে রাখবো আলাদা বা বিষম। বায়োলজি বা ফিজিক্সে আমরা, কেমিস্ট্রিতে অনেক জায়গায় এই কথাগুলো পাবো। সম মানে হোমো, আর হেটেরো মানে আলাদা। তাহলে সমমণ্ডল অর্থাৎ হোমোস্ফিয়ার কোন তিনটি স্তরকে একসঙ্গে বলা হচ্ছে? ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, মেসোস্ফিয়ার। দেখেন তো, এটা কিন্তু উষ্ণতা অনুসারে ভাগ করছি, আর এটাকে গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে ভাগ করছি। এবারে এর উপরে যদি যাই, এর উপরে গেলে আমরা হালকা হালকা গ্যাসের উপস্থিতি দেখতে পাই। যেরকম হালকা গ্যাস হাইড্রোজেন, হিলিয়াম জাতীয় গ্যাসগুলো পেয়ে থাকি, এই সমস্ত গ্যাসগুলোকে এর উপরে পেয়ে থাকবো, এবং এদের অনুপাতটা ঠিকঠাক হবে না, যে না এই অনুপাতই থাকবে। সেই জন্য এই তিনটা স্তরের গ্যাসীয় উপাদানগুলোকে, এই তিনটা স্তরের গ্যাসীয় উপাদানের যেহেতু অনুপাতটা আলাদা হয়ে থাকে, আলাদা হয়ে থাকার জন্য এটাকে বলা হয় হেটেরোস্ফিয়ার। কি বলা হয়? হেটেরোস্ফিয়ার। তাহলে আমাকে যদি বাংলায় বলে স্যার হেটেরোস্ফিয়ার, বাংলায় কি বলবো এটাকে? অবশ্যই হেটেরো মানে কি? আলাদা। আলাদা কি আরেকটা সুন্দর ভাষায় কি বলা হয়? বিষম। তাহলে এই অঞ্চলটার নাম কি হবে? বিষম মণ্ডল। অর্থাৎ তাহলে গ্যাসীয় উপাদানের উপস্থিতি অনুসারে আমরা টোটাল বায়ুমণ্ডলকে দুটি ভাগে বিভক্ত করে দিলাম। আমাদের আলোচনার মধ্যে এই এখন কিন্তু উষ্ণতার তারতম্য অনুসারে বিভাগ করে নিলাম, এবং গ্যাসীয় উপাদান অনুপাত অনুসারে বিভক্ত করে নিলাম। ওই বিষয়টি বুঝে নেওয়া হয়ে গেলে আমরা খুব সুন্দরভাবে ওই বিষয়টিকে বুঝে নিলাম যে ক্রমাগত স্তরগুলো কিভাবে উষ্ণতা হ্রাস পাচ্ছে বা বৃদ্ধি পাচ্ছে, এবং দুটি স্তরের মাঝের অংশ যেটিকে আমরা বলে থাকি ট্রোপোপজ, অর্থাৎ একে অপরের মাঝের অবস্থানে রয়েছে। পথ মানে, পজ কথার অর্থ আমরা কি বুঝলাম? যেহেতু পথ, এর মানে বুঝেন না যে ওখানে আবার কোনো ব্যক্তি গিয়ে হাঁটতে পারবে না। ওইটা এরকম একটা জায়গা, ওই জায়গাটাতে বোঝাই যায় না ঠিক যে
ট্রোপোস্ফিয়ার না স্ট্রাটোস্ফিয়ার, যখন ঠিক বোঝা যায় না ওই রকমের দুটো স্তরে যে ট্রোপোস্ফিয়ার না স্ট্রাটোস্ফিয়ার, সেই জন্য ওটাকে বলে দিতে পারি পোজ বা রাস্তা বা পথ বলে দিই। এবারে আমাদের যেটি নেক্সট বিষয় আলোচনা, যেটা বললাম একটু আগেই, যে না সূর্য থেকে 100% আলোকরশ্মি আমাদের পৃথিবীতে যখন এসে পড়ে, আমরা ধরে নিয়েছি যে এটি হচ্ছে পৃথিবী। এই যে পৃথিবী, আচ্ছা আপনারা হয়তো ভাবছেন যে পৃথিবীর আকারটা, অনেকজন আমরা পড়ে থাকি পৃথিবীর আকার কমলা লেবুর মতো, পৃথিবীর আকার আপেলের মতো, পৃথিবীর আকার পৃথিবীর মতোই, যেটাকে আমরা জিওড বলে থাকি। ওকে, তো পৃথিবী নিয়ে একটা খুব সুন্দরভাবে ভিডিও আনা হবে। আপনারা হয়তো যদি আপনাদের থাকে, যদি মনে প্রশ্ন জাগে পৃথিবী নিয়ে, সেগুলো কমেন্ট সেকশনে বলতে পারেন। আমরা এটাকে অ্যাজিউম করে নিলাম কি পৃথিবী। ওকে, তাহলে পৃথিবীর উপর সূর্যালোক থেকে আগত আলোক রশ্মি এসে অবশ্যই পৃথিবীতে পড়বে, কিন্তু তার আগে আমাদেরকে জেনে রাখতে হয় যে পৃথিবীর উপরে প্রায় 3 থেকে 4 কিলোমিটার উপরে, 3 থেকে 4 কিলোমিটার উপরে পৃথিবীর প্রায় 50% অংশ জুড়ে, কত পার্সেন্ট অংশ জুড়ে? 50% অংশ জুড়ে রয়েছে মেঘ। 50% অংশ জুড়ে কি রয়েছে? মেঘ। এবং এরা স্থায়ীভাবে থাকে না, এরা ফ্লেক্সিবল হয়ে থাকে। ফ্লেক্সিবল মানে বুঝলেন তো, যে না এক জায়গা থেকে অন্য জায়গায় গতি করতে পারে, অর্থাৎ যেতে পারে। এবারে আমাদের যে বিষয়টা জানতে হয় সেটা হচ্ছে কি, আমি এইদিকে অঙ্কন করেছি সূর্য, আপনারা হয়তো দেখতেই পাচ্ছেন, যেটা কি ধরে নিয়েছি আমি সূর্য। এবারে সূর্যর উষ্ণতা কোর এরিয়াটাতে, একদম মিডল এরিয়াটাতে উষ্ণতা হয়ে থাকে 5 মিলিয়ন ডিগ্রি সেলসিয়াস, মানে বুঝতেই পারছেন কত উষ্ণতা রয়েছে। আর বাইরের দিকে 6000 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা জেনারেলি থাকে। তো সূর্য থেকে যখন আলোক রশ্মি আসে, আমরা ধরে নিলাম সূর্যের যে টোটাল উষ্ণতার 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ আমাদের পৃথিবীতে এসে পৌঁছায়। 200 কোটি ভাগের মধ্যে, কতটা কোটি ভাগ বললাম? 200 কোটি ভাগের মধ্যে 1 ভাগ কোথায় এসে পৌঁছায়? পৃথিবীতে এসে পৌঁছায়। 1 ভাগ পৃথিবীতে এসে পৌঁছায়। আমরা ওই 1 ভাগকে 100% ধরে নিলাম। ওই 1 ভাগে কি ধরে নিলাম? 100% ধরে নিলাম। এর জন্যই পৃথিবীতে বিভিন্ন রকমের ফলাফলকে দেখতে পাই, তাই কিনা? সেই জন্যই এই 100% যে আলোক রশ্মি রয়েছে, এই আলোক রশ্মিটিকে সূর্য রশ্মির তাপীয় ফল বলে থাকি, বা ইনসোলেশন। কি বলে থাকি? ইনসোলেশন বা সূর্য রশ্মির তাপীয় ফল। এবারে যখন সূর্য থেকে আলোক রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়, তো আমরা খুব সুন্দরভাবে জানি যে সূর্য থেকে যখন পৃথিবীতে আলো এসে পৌঁছায়, তো দুটি আকারে আমরা ওটাকে ভাবতে পারি। একটি হচ্ছে কণার আকারে ধরলে ফোটন কণা, এবং তরঙ্গের আকারে ধরলে তরঙ্গ দৈর্ঘ্য আকারে আসে, মানে তরঙ্গের আকারে আসে। ক্লিয়ার? তাহলে ফোটন কণার কি থাকে? পার্সোনালি শক্তি থাকে। তাহলে আলোক রশ্মি যখন আসে, তাহলে আলোক রশ্মি মানে কি? আলোর ভেতরে এক ধরনের তাপীয় শক্তি আছে, তাপ শক্তি আছে। তাহলে ফোটন কণা হিসাবে এবং যখন আসে তখন ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে আসে। কিরকম আকারে আসবে? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে। এর মানে আলোক রশ্মিকে আমরা দুটি হিসাবে মানে কনসিডার করতে পারি, ধরতে পারি। একটা হচ্ছে ফোটন কণা হিসাবে, একটা তরঙ্গ হিসাবে। যখন আলোক রশ্মি পৃথিবীতে এসে পৌঁছায়, কিন্তু আসার আগেই আমরা তো একটু আগেই শুনে নিলাম যে না পৃথিবীর প্রায় 50% অংশ জুড়ে কি রয়েছে? মেঘ রয়েছে। 50% অংশ জুড়ে মেঘ রয়েছে, ক্লাউড রয়েছে। যেহেতু 50% অংশ জুড়ে রয়েছে, তাহলে পৃথিবীর সূর্যরশ্মি যখন ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে পৌঁছালে ওই মেঘকে পৃথিবীতে না পৌঁছে দিয়েই সরাসরি মেঘ 35% আলোক রশ্মিকে ছিটকে দেয়, মহাশূন্যে পাঠিয়ে দেয়। কত পার্সেন্ট আলোক রশ্মিকে? 35% আলোক রশ্মিকে মহাশূন্যে পাঠিয়ে দেয়। 35% তাহলে কোনো কার্য করছে কি? আমাদের পৃথিবীর উপর কোনো ইফেক্ট ফেলাচ্ছে? পৃথিবীর উপর কোনোভাবে ইফেক্ট ফেলাচ্ছে না বা প্রভাব দেখাচ্ছে না। এই 35% আলোক রশ্মিকে আমরা বলে থাকি অ্যালবেডো। কি বলে থাকি? অ্যালবেডো। তাহলে যেই আলোক রশ্মি পৃথিবীর উপর কোনো প্রভাব ফেলাচ্ছে না, মেঘ সরাসরি ওকে মহাশূন্যে পাঠিয়ে দিচ্ছে, ওই রকমের আলোক রশ্মিটাকে কি বলে থাকি? অ্যালবেডো। কত পার্সেন্ট ফেলাই দিল? 35% ফেলাই দিল। এবারে মেঘ মানে কি? জলীয় বাষ্প, জলের কণা রয়েছে। যেহেতু জলের কণা রয়েছে, জলের উপাদান রয়েছে, তাহলে বলেন তো এ কিছুটা না কিছুটা তাপ শোষণ করবে কিনা? সেই জন্যই মেঘ আবার কত পার্সেন্ট তাপ শোষণ করে নেয়? 14% তাপ শোষণ করে নেয়। তাহলে 35% কে ঘুরাই দিল মহাশূন্যে, আর 14% নিজে গ্রহণ করে নিল। 35% কে ঘুরাই দিল, 14% কে নিজে গ্রহণ করে নিল। 35% যেটা ঘুরাই দিয়েছে ওটাকে বলা হয় অ্যালবিডো। এবারে বাকি যে 50% অংশতে আছে, যেখানে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে পৃথিবীতে এসে আলোক রশ্মি পৌঁছায়, যেটা পড়ে থাকলো সেটা হচ্ছে 51%। এর মানে 51%-এর জন্য পৃথিবীতে বিভিন্ন রকমের রঙের সম্পন্ন জীব দেখতে পাই আমরা। দেখতেই তো পাচ্ছেন আফ্রিকার লোকগুলো কত কালো প্রকৃতির হয়ে থাকে। এর মানে ওদের উপর সূর্য লম্বা বিকিরণ দিচ্ছে। খালি কত পার্সেন্ট কিরণ আসছে? 51%। কোনোদিন যদি হুট করে চলে আসে 200 কোটি ভাগের মধ্যে খালি 100 কোটি ভাগ, বুঝতে পারছেন পৃথিবী সমস্ত জলে শেষ হয়ে যাবে, তাই কি না?
তাহলে 51% ধরনই এরকম দেখতে পাচ্ছি আমরা আমাদের রং টং। ওকে, তাহলে যখন সূর্যরশ্মি এসে পৌঁছায় কোন তরঙ্গ দৈর্ঘ্য আকারে পৌঁছালো পৃথিবী পৃষ্ঠের উপর? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে পৌঁছালো এবং ভূপৃষ্ঠকে গরম করে দিল। তাহলে আমাদেরকে যদি প্রশ্ন জিজ্ঞেস করে যে কার জন্য পৃথিবীটা গরম হয়, পৃথিবী গরম হওয়ার আসল কারণ কি, তখন বলবো আমরা ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। কোন তরঙ্গ দৈর্ঘ্যের জন্য পৃথিবী গরম হয়ে থাকে? ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্যের জন্য। এবারে সারাদিন যখন পৃথিবী উষ্ণ হয়ে যায় অর্থাৎ গরম হয়ে যায়, গরম হয়ে যাওয়ার সময় যখন সন্ধ্যাবেলা সূর্যরশ্মি আর আগত হয় না, তখন নিশ্চয়ই তাহলে যে পরিমাণটা বেশি তাপটা ছিল পৃথিবীতে সেই তাপটাকে বর্জন করবে। কিন্তু যখন আসছিল ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য আকারে, যখন ঘুরে যায় তখন তরঙ্গ দৈর্ঘ্যটা বৃহৎ হয়ে যায়। কি হয়ে যায়? বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য হয়ে যায়। ওকে, বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য আকারে ঘুরে যায়, তরঙ্গ দৈর্ঘ্য আকারে ঘুরে যায়। এবারে যখন বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য আকারে ঘুরে যাবে, ঘুরে যাওয়ার পথে সাক্ষাৎকার হবে মেঘের। যেহেতু সাক্ষাৎ মেঘের হবে, আর মেঘ তো 14% তাপ গ্রহণ করেছিল, আর আমরা ভালো রকমই জানি যে জলের আপেক্ষিক তাপ সব থেকে বেশি হয়ে থাকে। এর মানে জল একবার তাপ গ্রহণ করলে না তাড়াতাড়ি গ্রহণ করবে, আর তাপ যদি না গ্রহণ করেও নেয় তাহলে ওটাকে না তাড়াতাড়ি ছাড়তে চাইবে। তাহলে এবারে মেঘ কি একে যেতে দিবে? এই তরঙ্গ দৈর্ঘ্য আকারে যে বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য আকারে যে যাবে, এই মেঘটা কি যেতে দিবে? মেঘগুলো অবশ্যই মেঘগুলো যেতে দিবে না। তার জন্যই আমরা কি বলতে পারি, পরিবেশটা অর্থাৎ আবহাওয়াটা গরম করে দিবে। তাহলে আবহাওয়ার গরম কে করে? আবহাওয়ার গরম যদি আমাদেরকে জিজ্ঞেস করে, আবহাওয়া, তাহলে আবহাওয়াকে গরম কে করলো? বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য। আবহাওয়ার গরম বৃহৎ তরঙ্গ দৈর্ঘ্য, কিন্তু পৃথিবীকে যে গরম করাচ্ছে ক্ষুদ্র তরঙ্গ দৈর্ঘ্য। এবারে মাঝে মধ্যে আপনারা দেখবেন যে একটু যখন বিকেল বা সন্ধে হয়, বিকেলের সময় কিনা প্রচন্ড পরিমাণে গরম থাকে, অস্বাভাবিক গরম লাগে। অস্বাভাবিক গরম লাগার কারণটা হচ্ছে কি, যখন একাধিক মেঘ আপনি যে অঞ্চলে বসবাস করেন, একাধিক মেঘ যখন আপনার মাথার উপর এসে পৌঁছে যাবে, তখন কিনা তাহলে এই যে তরঙ্গ দৈর্ঘ্যগুলো পৃথিবী পৃষ্ঠ থেকে বৃহৎ তরঙ্গ আকারে ঘুরে যাবে। যেহেতু বৃহৎ তরঙ্গ আকারে ঘুরে যাবে আর একাধিক মেঘ চলে আসায় ওখানে আর কি যেতে পারে মহাশূন্যতে, তাপটা ঘুরে যেতে পারে না। তখন মেঘ কি করবে? আবার পাঠায় দিবে কোথায়? আবহাওয়াতে। যেহেতু আবহাওয়াতে পাঠায় দিবে, তাহলে আবহাওয়াটাকে কি করে দিবে? গরম করে দিবে। সেজন্য আমরা ওই রকমের গরমটাকে উষ্ণ প্রকৃতির গরম বলে থাকি, অস্বাভাবিক গরম। সেই জন্য দেখবেন আগের যুগের লোকগুলো বলে দিত, যখন একাধিক মেঘ সামনে চলে আসবে, নিচের দিক থেকে কি গেল? তাপ যেতে দিল মেঘ না। কেন তাহলে যেতে পারলো না মেঘ? তাপটা, কারণটা হচ্ছে মেঘের জন্য। কার জন্য? মেঘের জন্য। সেজন্য আগের যুগের লোকগুলো বলে দিতে পারতো যে না, আজকে বৃষ্টি হবে। এবারে আমরা তাহলে শিখে নিলাম যে না, সূর্য থেকে আগত আলোক রশ্মির মধ্যে 51% তাপ কিভাবে কার্য করছে আমাদের পৃথিবীর উপর, এবং কত পার্সেন্ট তাপ পৃথিবীর উপর কোনো কার্যই করছে না, 35% তাপ, যেটাকে আমরা বলে থাকি অ্যালবেডো, এবং কত পার্সেন্ট মেঘ গ্রহণ করে নিল? 14%। তাহলে এটা আমাদের খুব সুন্দরভাবে বোঝা হয়ে গেলে এবার আমরা যেটা সম্পর্কে বুঝবো সেটা হচ্ছে যে বাতাসের উপর যখন তাপ পড়বে অর্থাৎ এই সূর্যালোক পড়ে, তখন বাতাসের সঙ্গে সূর্যালোক রশ্মি কিভাবে কার্য করে এটার সম্পর্কে আপনারা চাইলে এই জিনিসটিকে স্ক্রিনশট করতে পারেন। আমাদের সমস্ত স্তরগুলি, উষ্ণতা, তারতম্য অনুসারে স্তরগুলি বোঝা হয়ে গেলে এবং সূর্যের কিভাবে পৃথিবীর উপর তাপীয় ফল দিচ্ছে, এই দুটিকে যদি বোঝানো হয়ে যায়, তাহলে এই দুটিকে এখন একসঙ্গে বোঝার চেষ্টা করছি। সুতরাং আমরা বুঝি, আর তার সঙ্গে যে বিষয়টি দাঁড়ায় যায় সেটি হচ্ছে সব থেকে প্রথম যে জিনিসটিকে বুঝতে হয় সেটি জিনিস কি। দেখেন, যেরকম ধরে নিন এটা অবশ্যই একটা পৃথিবী, আর আমি স্তরগুলোকে আর বোঝানোর চেষ্টা করছি না, অবশ্যই বুঝতে পারছেন ট্রোপোস্ফিয়ার, স্ট্র্যাটোস্ফিয়ার, বাকি সব স্ফিয়ারগুলো এখানে বোঝানো হয়েছে। তো এবারে প্রশ্নের কথা হচ্ছে যে না, আমাদের উপর পৃথিবী প্রায় 10,000 কিলোমিটার পর্যন্ত, পৃথিবীর উপর কত কি রয়েছে? বাতাসের একটা বিশাল বড় আস্তরণ রয়েছে। যেহেতু বাতাসের বিশাল বড় একটি আবরণ রয়েছে, তাহলে সিম্পল কথা হচ্ছে ওই বাতাসটা তাহলে আমাদের উপর চাপ দিবে কিনা। এই যে বাতাসটা রয়েছে 10,000 কিলোমিটার পর্যন্ত, এই বাতাসটা আমাদের উপর একটা চাপ দিবে কিনা। ধরুন আমি এটা, আমার উপর যতটা বাতাস আছে 10,000 কিলোমিটার পর্যন্ত, এটা আমাদের উপর চাপ দেওয়ার কথা কিনা?
চাপ দেওয়ার কথা। আপনারা নিজেই ভাবেন না, আপনাকে যদি মাথায় জলের বালতি দিয়ে দিই, জলের বালতি দেওয়ার পর আপনাকে ঘুরতে বলি, তো ঘুরতে বললে বলেন তো একটা জলের বোতলটা আপনার উপর চাপ দিবে কিনা, বা জলের জগটা বা যেটাই আপনার মাথায় রাখছি, তো ওটা চাপ দিবে কিনা আপনি খুব সুন্দরভাবে ফিল করতে পারেন। কিন্তু বিষয়টা হচ্ছে যে আমাদের উপর যখন বাতাস যেটা চাপটা দিবে, এই যে চাপটা দেয়, এই চাপটাকে আমরা ফিল করতে পারি না কেন? এবং এই যে চাপটা দেয় বাতাসটা, যেটা ওই চাপটাকে আমরা বলে থাকি বায়ুমণ্ডলীয় চাপ। এবারে প্রশ্নটা হচ্ছে ফিল করি না কেন? ফিল করি না কারণটা হচ্ছে এটার জন্যই আমরা ছোটবেলা থেকে যে বড় হয়েছি, অর্থাৎ ভূমিষ্ঠ করে যে বড় হয়েছি, আমাদের শরীর খুব সুন্দরভাবে বায়ুমণ্ডলকে বুঝে গেছে। আর তার সঙ্গে আমাদের শরীরের ভেতরে রয়েছে অবশ্যই জানেন তো হৃৎপিণ্ড। আর হৃৎপিণ্ড কি করে থাকে? হৃৎপিণ্ড বিপি অর্থাৎ ব্লাড প্রেসার দিয়ে থাকে, মানে ভেতর দিক থেকে একটা চাপ দিয়ে থাকে। তো বাতাস যখন চাপ দেয়, বাতাস যে চাপ দেয়, বাতাসের চাপটা কত সেমি হয়ে থাকে? 76 সেমি পারদ যতটা চাপ দিতে পারে, সে আমাদের উপর বাতাস ততটাই চাপ দিতে পারে। 76 সেমি পারদ মানে আপনি একটি স্কেল নিয়ে নিয়েছেন, ধরে নিন যে একটি মিটার নিয়ে নিয়েছেন, এই মিটারের মধ্যে আপনি কি ঢুকাই দিয়েছেন? 76 সেমি পর্যন্ত পারদ ঢুকাই দিয়েছেন। ধরে নিলাম এটা 76 সেমি, এই 76 সেমির ভেতরে আমি কি ঢুকাই দিলাম? পারদ ঢুকাই দিয়েছি। এই 76 সেমি পারদকে যদি আমরা হাতের উপর রাখি, তাহলে হাতের উপর রাখলে হাতের উপর যতটা চাপ সহ্য করবে, যতটা চাপ ফিল করবে, ঠিক ততটাই চাপ আমাদেরকে বায়ুমণ্ডল দিয়ে থাকে। তাহলে আমাদেরকে যদি কেউ জিজ্ঞেস করে যে বাতাস আমাদের উপর কতটা চাপ দিয়ে থাকে, আমরা বলবো আমাদের উপর 76 সেমি পারদ যদি আমাদের হাতে যতটা চাপ দিবে, 76 সেমি মানে কতটা হতে পারে? 1 কাপ, 150 গ্রামের মতো। তাহলে 150 গ্রাম পারদ যতটা চাপ দিয়ে থাকে, ঠিক ততটাই চাপ বায়ুমণ্ডল আমাদেরকে দিয়ে থাকে। পারছো বুঝতে? তাহলে বায়ুমণ্ডল কতটা দিয়ে থাকে? 76 সেমি পারদের চাপটা দিয়ে থাকে। এবারে প্রশ্নটা হচ্ছে যে আমাদের উপর চাপ দিলে সেটাকে ফিল করি না। ফিল না করার কারণটাই হচ্ছে কি, আমাদের শরীরের পাম্পিং যে চেম্বারটা রয়েছে, পাম্পিং সিস্টেম কি? হৃৎপিণ্ড আমাদের শরীরের ভেতরে কি করে? ব্লাড প্রেসার দিয়ে থাকে। কি দিয়ে থাকে? ব্লাড প্রেসার। আর ব্লাড প্রেসার আমাদের হয়ে থাকে 120 যায় আর 80-তে আসে। এর মানে গড় চাপটা আমরা যদি বলি কত চলে আসে? প্রায় 100-র মতো। বায়ুমণ্ডল চাপ কত দিচ্ছে? 76 সেমি। আর আমাদের শরীর গড়ে কত দিচ্ছে? 100। এর মানে তখন কি করে দেয়? নিউট্রাল করে দেয়, বায়ুমণ্ডলের চাপটাকে নিউট্রাল করে দেয়। যদি বায়ুমণ্ডলের চাপ থাকতো, আমাদের হৃৎপিণ্ড না থাকতো, তাহলে বায়ুমণ্ডলের চাপের জন্য আমাদের শরীরের বিভিন্ন অঙ্গগুলো ঢুকিয়ে যেত, যেরকম চোখটা দেখতে পাচ্ছেন কিনা, চোখগুলো ঢুকিয়ে যেত। বোঝা গেল ব্যাপারটা? তাহলে ইফেক্ট দেখতে পাওয়া যেত, কিন্তু আমরা বুঝতে পারি না কেন? বিপির জন্য। কার জন্য? বিপির জন্য। এবারে প্রশ্নটাতে আসি আমরা, যে এই যে বায়ুমণ্ডলের চাপটা আছে, এই বায়ুমণ্ডলের চাপটা হয় কোন যন্ত্রের সাহায্যে? তো বায়ুমণ্ডলের চাপটা হয় যে যন্ত্রের সাহায্যে, সেই যন্ত্রটাকে বলা হয় ব্যারোমিটার। কোন মিটার? ব্যারোমিটার। এই ব্যারোমিটার মানে কিছুই না, যেটা বললাম যে একটা মিটার, ওই মিটারের ভিতরে কত সেমি পারদ নিয়ে নেওয়া হয়? 76 সেমি। ওই 76 সেমি যতটা চাপ দিবে ওটা কি বলি আমরা? বায়ুমণ্ডলীয় চাপ। 76 সেমি পারদ যতটা চাপ দিবে বায়ুমণ্ডলীয় চাপ। এটা কি আমরা চাপের ভাষায় যখন বলবো কিনা, ওটা কি আমরা বলে থাকি 1013 মিলিবার। এবারে আমাদের প্রচন্ড একটি জিনিস কি, যে এগুলো আমাদের কিন্তু মিলিবার, বার, তার সঙ্গে পাস্কাল, চাপের যে বিভিন্ন রকমের ইউনিট হয়ে থাকে, এগুলোর সম্পর্কে আমরা খুব ভালোভাবে সংস্পর্শযুক্ত না। সেই জন্যই এই বিষয়টাকে আমরা চাপের যখন চ্যাপ্টারটা করবো কিনা, তখন খুব সুন্দরভাবে বোঝার চেষ্টা করব। তাহলে আমরা বুঝিনি এখন খালি যে 76 সেমি চাপ দিয়ে থাকে, আর আমরা ফিল করি না কেন সেটাও বুঝে নিলাম। তাহলে একটা জিনিস ক্লিয়ার বুঝতে পারছেন তো, আমরা যদি এখানে থাকছি তাহলে চাপ ফিল করছি না, কিন্তু চাপ ফিল করছি না কারণ বিপির সঙ্গে সমান হয়ে যাচ্ছে। এবারে যখন উপরের দিকে একটু যাব, একটু যদি উপরের দিকে যায়, ট্রোপোস্ফিয়ারের উপরের দিকে, যখন ধরে নিন এরোপ্লেনে চড়ছেন, তাহলে এরোপ্লেনে চললে বুঝতেই পারছেন, ধরে নিন ওই ব্যক্তিটা এইখানে চলে আসছে, তাহলে ওই ব্যক্তিটা যদি এখানে চলে আসে, ওর নিচের এইটুকুনি বাতাস কি ওর উপর চাপ দিতে পারছে? চাপ দিতে পারছে না। যেহেতু তাহলে ওইটুকুনি বাতাসটা চাপ দিতে পারছে না, সেজন্যই তাহলে আমাদের শরীরে বলেন তো রক্তটা বিপিটা বলবে কিনা যে বাইরের দিকে আবার কি হলো হুট করে? হ্যাঁ, সবকিছু বন্ধ হয়ে গেল, বাতাসের পরিমাণ চাপটা কমে গেছে। কেন কমে গেছে? সেজন্যই দেখবেন নাক বা কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। দুটা বা তিনটা কারণে নাক বা কান দিয়ে রক্ত বেরিয়ে আসে। একটা হচ্ছে কি, উঁচুতে গেলে, সেজন্য পর্বতারোহীদের মাঝে মধ্যে উঁচুতে গেলে কান বা নাক দিয়ে রক্ত বেরোয়। আর একটা কোন সময় রক্ত বেরোয় থাকে? যখন এরোপ্লেনে চড়ে থাকি। তো এরোপ্লেনে যদিও একটি সিস্টেম থাকে প্রেসারাইজ করে দেওয়া, মানে কি, যখন এরোপ্লেন
এয়ারপোর্টে থাকে তখন কি বাতাস একাধিক পরিমাণে বাতাসকে ভেতরের দিকে ঢুকায় নেয়, যাতে আমাদের শরীর ফিল না করতে পারে। তত সেমির মতো ঢুকায় নেয়, 76 সেমি পার যতটা চাপ দিবে অতটা বাতাস ঢুকিয়ে নেয়। আর তার সঙ্গে এরোপ্লেনের উপর কি থাকে, নোব থাকে। আপনার যদি বাতাসের প্রয়োজন হয় তাহলে এরোপ্লেনের উপরে নোবটিকে ঘুরে নিলে আপনার ঠিক প্রয়োজন মাফিক বাতাস পেয়ে যাবেন। তাহলে পর্বতারোহীদের কানের বা নাক থেকে রক্ত বেরোয়ার কারণটা কি? কারণ ওরা উঁচুতে যখন যায় তখনই হয়ে থাকে। আবার কোন সময় একটা নাক মুখ থেকে রক্ত বেরোতে পারে? আরেকটা হচ্ছে যেই সময় হচ্ছে আপনার এরিয়াতে নিম্নচাপ চলে আসবে, মানে বাতাস ঠিকঠাক চাপ দিবে না, প্রচন্ড যেদিন রৌদ্র করলে তখন কি বাতাসের পরিমাণটা হালকা হয়ে যাবে, তাহলে বিনিময়ে নাক মুখ থেকে রক্ত বের হওয়ার সম্ভাবনা থাকে। তাহলে আমরা ব্যারোমিটারকে চিনে নিলাম যে ব্যারোমিটার মানে কিছুই না, ব্যারোমিটার মানে যার ভেতরে পারদ ঢোকানো থাকে। এবারে এখন যেটা আমরা ব্যারোমিটার ব্যবহার করে থাকি, যেটা ব্যারোমিটারের সাহায্যে আমরা পার দিয়ে থাকি, ওকে, সেই ব্যারোমিটারটাকে বলা হয় 14 ব্যারোমিটার। কিসের ব্যারোমিটার? 14 ব্যারোমিটার। তাহলে কোন ব্যারোমিটারের সাহায্যে আমরা পার্ট নিয়ে থাকি? 14 ব্যারোমিটার। এর মানে বৈজ্ঞানিক নাম ছিল 14 মানে 14 না, কিন্তু 14 ব্যারোমিটার। আরেক ধরনের ব্যারোমিটার রয়েছে যেটা ব্যারোমিটার উচ্চতাকে মাপ দেয়। এই উচ্চতাকে মাপ দেওয়ার জন্য বায়ুমণ্ডলের চাপ তালে মাপে ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। আর যখন কোনো মিটার, মানে যেরকম একটা ব্যারোমিটার রয়েছে অ্যানুয়েল ব্যারোমিটার, এই ব্যারোমিটার উচ্চতাকে বেশি ধ্যান দিয়ে থাকে। যেরকম এটাকে এরোপ্লেনে লাগিয়ে থাকি, তো উচ্চতাকে বেশি ধ্যান দিয়ে থাকে কোন ব্যারোমিটারটা? অ্যান্ড্রয়েড ব্যারোমিটারটা। আর উচ্চতা কি জিওগ্রাফিক্যাল ভাষায় বলে থাকি অ্যালটিটিউড। কি বলে থাকি? অ্যালটিটিউড। এই অ্যালটিটিউড থেকে মনে রাখতে পারি আমরা অল্টোমিটার। তাহলে উচ্চতা মাপার যন্ত্র মাপা হয় কোন যন্ত্রের সাহায্যে? অল্টোমিটার যন্ত্রের সাহায্যে বা ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। মনে রাখতে পারবো তো? আচ্ছা, এবারে চলে আসি যে যখন তাহলে নিজেই ভাবেন, যখন তাহলে গরমের পরিমাণটা তুলনামূলক বেশি হবে, উষ্ণতার পরিমাণটা তুলনামূলক বেশি হবে। দেখুন ধরুন এখানে সান ছিল, সূর্য রশ্মি দিয়েছে, সূর্য রশ্মি যখন দিবে, সূর্য রশ্মি যদি দেয়, ধরুন আমরা তো জানি, প্রথমেই বুঝে গেছি যে না, মেঘ সারা পৃথিবীতে কত পার্সেন্ট অংশ জুড়ে রয়েছে? 50% অংশ জুড়ে রয়েছে। তাহলে 50% অংশের উপর, আর এটা তো আমরা জানি যে এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে মেঘ, এক জায়গা থেকে অপর জায়গায় যেতে পারে মেঘ। এবার ধরে নিন এখানে মেঘ এসে সূর্যালোক এসে পড়েছে, সূর্যালোক এসে পড়লে কিছুটা অংশ ঘুরায় দেয়, নিজে তাপ শোষণ করে নেয়। তাহলে এখানকার বাতাসটা অতটা তাপকে ফিল করবে না তুলনামূলক এই এরিয়াটার। এখানে দেখেন তো, এখানে সম্পূর্ণ সূর্যালোক এসে পৌঁছে যাবে কিনা? তাহলে সম্পূর্ণ সূর্যালোক এসে পৌঁছালে আমরা জেনারেলি বলতে পারি যে না, যে কোনো জিনিসকে গরম করালে সেটার প্রসারণ ঘটে, অর্থাৎ প্রসারিত হয়, দূরে ছিটকে যায়। সেম আবার তো গ্যাসকে তো একটু গরম করলে কি যাবে? প্রসারিত হয়ে যাবে, তাড়াতাড়ি ফেলে যায়, তাই কি না? ছড়িয়ে যায়। তাহলে সূর্য থেকে যখন আলোক রশ্মি আসে পৃথিবীর পৃষ্ঠের উপর পৌঁছালে যে এরিয়াতে কোনো মেঘের উপস্থিতি থাকবে না, তাহলে সেই এরিয়া থেকে সরাসরি বাতাস দূরের দিকে চলে যাবে, গরম হলে দূরের দিকে চলে যাবে। আর দূরের দিকে চলে গেলে বাতাসের অণুগুলো হালকা হয়ে গেল, হালকা হলে উপরের দিকে চলে আসবে, উপরের দিকে চলে যাওয়ার জন্য এখানে যে জিনিসটার সৃষ্টি হবে সেটা হচ্ছে লো প্রেসার, অর্থাৎ নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে বাতাসের এখানে কিসের চাপের সৃষ্টি হবে? নিম্নচাপের সৃষ্টি হবে। তাহলে এই নিম্নচাপটিকে ভরার জন্য নিজেই ভাবছেন যে না, এখানে যখন সূর্যালোক এসে পড়ছিল এখানে তো মেঘের পরিমাণটা বেশি ছিল, মেঘের পরিমাণটা বেশি থাকার জন্য এখানে ছিল হাই প্রেসার। কি ছিল? হাই প্রেসার মানে এর তুলনায় উচ্চচাপ ছিল এখানে। যেহেতু এর তুলনায় এখানে উচ্চচাপ ছিল, তাহলে এর পার্শ্ববর্তী অঞ্চলে আরো যদি কোথাও উচ্চচাপ থাকে, এর চারিদিক থেকে এই নিম্নচাপকে বাতাস ভরতে চলে আসে। কি করতে চলে আসে? ভরতে চলে আসে। তাহলে আমরা বুঝে নিলাম যে কোন সময় নিম্নচাপের বাতাস সৃষ্টি হতে পারে আর কোন সময় উচ্চচাপের সৃষ্টি হতে পারে। উচ্চচাপ তখনই সৃষ্টি হবে যখন উপরে মেঘ থাকবে বা সূর্যালোক ঠিকঠাক আলো যদি না দেয়, ওকে। আর নিম্নচাপ সৃষ্টি কোন সময় হয়? যখন সূর্য সরাসরি এসে ভূপৃষ্ঠে পৌঁছাবে এবং তাপ বেশি হবে, তাপ বেশি হলে বাতাসটা হালকা হয়ে যাবে, অর্থাৎ চাপটা নিম্নচাপের সৃষ্টি হবে। এবারে এই জিনিসটাকে আমরা কিভাবে বুঝতে পারি? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। কোন যন্ত্রের সাহায্যে? ব্যারোমিটার যন্ত্রের সাহায্যে। তাহলে ব্যারোমিটারের পার্টটা কত সেমি পর্যন্ত হয়ে থাকে? 76 সেমি পর্যন্ত। এবারে যদি নিম্নচাপ হয়, নিম্নচাপ হওয়া মানে বাতাসটা হালকা হয়ে উপরের দিকে যাওয়া, নিম্নচাপ মানে বাতাসটা হালকা হয়ে উপরের দিকে যাওয়া, উপরের দিকে যাওয়া মানে পারদ কোন দিকে চলে আসবে? নিচের দিকে। পারদ কোন দিকে চলে আসবে? নিচের দিকে। নিচের দিকে আসা মানে কাকে বোঝাচ্ছে? যে না, বাতাস এখানকার হালকা হয়ে গেছে, লো প্রেসার হয়ে গেছে। তাহলে যখন
76 সেমি থেকে ব্যারোমিটারের পার্ট নিম্ন দেখাবে, তখন আপনি বুঝে নেবেন যে কি ঘটনাটা ঘটছে, এখানে নিম্নচাপ সৃষ্টি হচ্ছে। আর নিম্নচাপের জন্য পার্শ্ববর্তী ওর তুলনায় উচ্চচাপ এরিয়াটা থেকে কি হবে, বাতাস স্পিডে এই অঞ্চলটাকে ভরার চেষ্টা করবে কিনা। যখন বাতাস স্পিডে ভরার চেষ্টা করবে তখন এই বাতাসের সঙ্গে বয়ে আসবে কি, মেঘ। আর আমরা জানি ভূপৃষ্ঠের সন্নিকটে বাতাসের গতিবেগ কম হয়, কিন্তু যত উপরের দিকে যাবো বাতাসের গতিবেগ তত বেশি হবে। অর্থাৎ তাহলে উপরের দিকের এরিয়াতে মেঘ রয়েছে, মেঘগুলো পাশাপাশি আসবে, আর পাশাপাশি আসলে যদি একে অপরের ধাক্কা লাগে, ধাক্কা লাগার বিনিময়ে কি হবে, বৃষ্টি হবে। কিন্তু বিষয়টা কখন, যখন 76 সেমি থেকে আস্তে আস্তে করে ব্যারোমিটারের পাটটা নিচে যাবে, তখন আমরা বুঝে নিব যে বৃষ্টি হবে। ক্লিয়ার? এবার যদি প্রচন্ড স্পিডে, মানে দ্রুত স্পিডে যদি আমাদেরকে পাটটা দেখায় যে নিচে যাচ্ছে, দ্রুত স্পিডে যখনই বুঝাবে ব্যারোমিটারের পাশটা, এর মানে বুঝে নিব খুব স্পিডে লো প্রেসার হয়েছে, এর মানে খুব স্পিডে হাই প্রেসার, মানে হাই প্রেসার থেকে খুব দ্রুত বাতাস ভরার চেষ্টা করবে এই এরিয়াটাতে। খুব দ্রুত যদি বাতাস ভরার চেষ্টা করে, তাহলে সিম্পল কথা, এই মেঘগুলো খুব স্পিডে আসবে। খুব স্পিডে আসলে দুটো জিনিস চলে আসে, একটা কি, প্রচন্ড বাতাস বয়, যেটাকে ঝড় বলে থাকি, আর তার সঙ্গে বৃষ্টি হবে। সেই জন্য 76 সেমি থেকে যদি দ্রুত নামে ব্যারোমিটারের পাটটা, তাহলে আমরা বুঝে নিব ঝড় বৃষ্টি হবে। এবারে এই 76 সেমি থেকে যখন নিচের দিকে চলে যাবে পাটটা, নিচের দিকে চলে গেলে তো আমরা বুঝে নিলাম। এবারে কিভাবে বুঝবো যে না সবকিছু নিমিশেষ, মানে সবকিছু শেষ হয়ে যেতে পারে? শেষ হয়ে যেতে পারে মিনিং কি বলতে যাচ্ছি, যে বৃষ্টিপাত হয়ে গেছে, মানে এখন পরিষ্কার হবে আকাশটা। তাহলে পরিষ্কার হওয়া মানে কি, ফের আগের অবস্থায় ফিরে যাওয়া। ফের আগের অবস্থায় ফিরে যাওয়া মানে ব্যারোমিটারের পাটটা ফের 76 সেমিতে যাবে। তাহলে 76 সেমিতে যখন ঠিক আগের অবস্থায় যখন পাটটা ফিরে আসবে, তখন আমরা বলবো যে আবহাওয়া কি হচ্ছে, পরিষ্কার হয়ে যাচ্ছে। তাহলে আমাদের এগুলো প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। বলে থাকে যে ব্যারোমিটারের পাট দ্রুত দ্রুত যদি কমে যায় তাহলে ঝড় বৃষ্টি হবে, আস্তে আস্তে কমলে বৃষ্টি হবে, আর যদি আস্তে আস্তে করে বৃদ্ধি পায়, এর মানে আবহাওয়াটা পরিষ্কার হবে। ক্লিয়ার বিষয়টা? পারছে বুঝতে? তো সবকিছু বুঝতে পারছি তো? হয়তো আশা করছি যে এগুলো বুঝিয়ে নিতে পারছেন। তাহলে আমাদের এইটুকুনি সম্পূর্ণটা আলোচনা করা হয়ে গেল যে ব্যারোমিটার কিভাবে সহায়তা করছে, ব্যারোমিটারের দ্বারা আমরা কিভাবে আবহাওয়া নির্ণয় করে থাকছি। আর আমরা তো দেখিয়ে থাকি যে বিভিন্ন জায়গায় আবহাওয়া নির্ণয়ের জন্য দপ্তর থাকে, তাই কিনা? আর দপ্তর থেকে আবহাওয়ার কি দিয়ে থাকে, একটা অনুমান দিয়ে থাকে, আওয়াজ দিয়ে থাকে। বুঝতে পারছেন কিভাবে আওয়াজটা দিয়ে থাকে? সিম্পল ব্যাপার, 14 ব্যারোমিটারের সাহায্যে এটাকে দ্রুতই আপনারাও নির্ণয় করতে পারবেন। তো আমাদের আলোচনার মধ্যে আজকের বিষয়টাতে কি হয়ে গেল, বায়ুমণ্ডল। আর বায়ুমণ্ডলের উপর সূর্যালোক যখন এসে পড়ে, তাহলে বায়ুমণ্ডল কিভাবে ছড়িয়ে যাচ্ছে, কিভাবে নিম্নচাপের সৃষ্টি হচ্ছে, কিভাবে উচ্চচাপের সৃষ্টি হচ্ছে। হয়তো আপনারা প্রথম থেকে চালু করে শেষ পর্যন্ত যদি ভিডিওটি দেখতে আছেন, তাহলে আপনাদের হয়তো বোঝার কোনো সমস্যা হয়নি, তাই কিনা? এবারে এর পরের দিন যেটা পড়বো সেটা হচ্ছে কি, বাতাস যখন উচ্চচাপ থেকে নিম্নচাপের দিকে যাবে, নিম্নচাপের দিকে গেলেই আমরা একদিক থেকে দেখতে পাচ্ছি বৃষ্টিপাত হচ্ছে। তাহলে এর পরের ভিডিওগুলোতে আমরা বুঝতে পারবো যে জিনিসগুলো, সেটা হচ্ছে বাতাস সারা পৃথিবীতে কোন দিক থেকে কোন দিকে প্রবাহিত হয়ে যায় হয়, আর তার সঙ্গে আয়ন বায়ু কি, পশ্চিমা বায়ু কি, মেরু বায়ু কি, এই সমস্ত বায়ুগুলোর সম্পর্কে এই ভিডিওটা দেখা মাত্রই আপনি ওই ভিডিওটাতে বুঝতে পারবেন। সুতরাং আমি আপনাদেরকে এই ভিডিওটিকে হয়তো সুন্দরভাবে বোঝাতে পেরেছি। আপনাদেরকে যদি ভিডিওটি বোঝাতে পারি, তাহলে আপনারা কিন্তু লাইক, কমেন্ট এবং শেয়ারের মাধ্যমে আমাকে একটু মানে উৎসাহিত করবেন।